ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বললেন, সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে। হয়তোবার বেশি হলে 40 দিন বাঁচবে। পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রোবটের মতো মেপে মেপে কয়েক কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। হাত দুটোর কোনোই হাঁটুতে ভর দেওয়া, 10টা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগলেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গিয়ে ওনার পাশে বসলাম, ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে? সবসময় কেন এমন হবে? এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বুলাতে থাকি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎই উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শিগগিরই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত প্রায় 10টা। আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজ হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে। রাত প্রায় 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়, দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেয়ালে ঠেস দিয়ে বসে কাঁদতেছেন। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে ওনাকে না দেখলে বুঝতামই না। হয়তো বা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে। সারা জীবন সংগ্রাম করে আসছেন একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনিও ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতে উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনিও আর কিছু বলল না, ওভাবেই বসে রইল। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম, ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্যদিকে চলে গেল। আমি আবারও পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে, এতে যদি উনি আমাকে ক্ষমা করেন। সেই ভাবনা থেকে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন। আমি আরও জোরে জড়িয়ে ধরলাম। উনিও জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঁচিয়ে আমাকে থাপ্পড় দিতে নেয়। আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়। সিঁড়ি ঘরের কাছে গিয়ে দেয়ালে ড্রিম করে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যেই রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করেছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পরে আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণে উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আছেন একবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে। ঘরে একটাই কাঁথা, আর সেটা আমিই দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছেন। আমি কাঁথা এনে ওনার উপরে দিতেই ঘুমের ঘরে তার টেনে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছিল ওনাকে। সারাটা দিনে কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল। আমি সেখান থেকে একটু বায়োডিন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে ওঠেন, কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আমার রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান, আর এক নাগাড়ে বলতে শুরু করেন, অবন্তী, মা রে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলাতে বাবাকে হারায়। জানিস সেই অল্প বয়সে কষ্ট করে কাজ করে আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দেই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে। বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় না, আবার আমার বাপের বাড়ির আদরও পায় নাই। তারপরও কোনোদিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিছে। যেদিন তোকে দেখতে যাই অনেক ভালো লাগে তোকে। ছেলেরা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মত জানাবো। শুধু বলছিল, মা, তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এবাড়ির বউ হয়েই আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তুই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পায়নি। তুই একটু আদর দিয়ে আগলায় রাখিস, দেখবি তোকে মাথায় তুলে রাখবো। আমার জন্য কান্দিস না। আমি তো বুড়া হয়ে গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবই।
কত জন মানুষই মরে যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মাইয়া কান্দোস কেন, বুইড়া মানুষের লাইগা কাঁদলেই কি হইব, তুই খালি আমার পোলারারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সব সময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দিব, এতদিন কেন ফোন দেয়নি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ ঘরে কারো আসার শব্দ পাই। আমি ফোনটা না লুকিয়ে পেছনের দিকে ঘুরতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরছে। উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়্যাক্ট না দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আবার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এভাবে প্রায় 20 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উনিও উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে। যা চায় নিয়মিত দিয়েন, হয়তো আর 2-1 দিন আছে। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিকমতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিকমতো কথা বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তী মারে এদিকে আসতো, শোন তোকে কয়টা কথা বলি। আমি বললাম, আম্মা বলেন, কি বলবেন? উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানোস, তারপরও আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখন পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে, কখনো আমাকে অভাব ছুতে দেয়নি। আমি তো তাকে কিছুই দিয়ে যেতে পারলাম না রে। অতপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে।